আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন সিলেবাসে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে? প্রশ্ন প্যাটার্ন কিন্তু পরিবর্তন করা হয়েছে। সো নতুন সিলেবাসে নতুন সিস্টেমে আপনাদের প্রশ্ন করা হবে। এটা নতুন বলতে যাদের সেশন ২০২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ তাদের জন্য। এর আগের না। এর আগের শিক্ষার্থীদের জন্য নয়। যাদের সিলেবাস পরিবর্তন হয়েছে শুধু তাদের জন্যই প্রযোজ্য। যাদের সেশন ২০২৪, ২৫, ২৫, ২৬, ২৬, ২৭, ২৭, ২৮ তাদের জন্য। ঠিক আছে? তো আরও যদি আপনারা অন্য কোনো তথ্য জানতে চান, আমার এখানে WhatsApp নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো নতুন সিলেবাসে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এ বিষয়ে আমরা আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব। তো এই আলোচনার মধ্যে রয়েছে সবার প্রথমে প্রতিটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। এখানে বিভাগ-টিভাগ কোনো কিছুই থাকবে না। আপনাদের ৪ ঘন্টা পরীক্ষা দিতে হবে। নাম্বার থাকবে ৮০। ৮০ মার্কের অ্যান্সার করতে হবে ৪ ঘন্টায়। এই হচ্ছে আপনার পরীক্ষার ডিউরেশন। এখন এই যে ৮০ মার্কের অ্যান্সার করবেন, প্রশ্ন কিভাবে হবে? প্রশ্ন হবে টোটাল ১২ টা। আমি এখানে প্রশ্ন এখানে ১২ টা লিখে রেখেছি ১ থেকে ১২ পর্যন্ত। এভাবে প্রশ্ন হবে। প্রতিটা প্রশ্নের মান থাকবে ১০। প্রতিটা প্রশ্নের মান থাকবে ১০। ১২ টা প্রশ্নের জন্য ১২০ নাম্বার থাকবে। কিন্তু এই ১২ টা প্রশ্নের মধ্যে আপনি ৮ টা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। বাকি প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবেন না বা করার প্রয়োজনীয়তা পড়বে না। তো এই প্রথমে মনে করেন ১ নম্বর প্রশ্নের জন্য ১০ নাম্বার। তবে এখানেও প্রশ্নকে ভাগ করে দিতে পারে। যেমন ১ নম্বর প্রশ্নটা একটা প্রশ্নেই ১০ নাম্বার দিয়ে দিতে পারে। কিন্তু মনে করেন ২ নম্বর প্রশ্নটা একটা প্রশ্নেই একটা ক লিখে দিল, ক অংশে একটা বিভক্ত করে দিল, আরেকটা খ অংশে। মানে একটা প্রশ্নের ভেতর ২ টা ছোট প্রশ্ন দিয়ে দিল। সেক্ষেত্রে ৫ করে অথবা আ অথবা মনে করেন ৪-৬ করে অথবা ৬-৪ করে অথবা ১-৯ করে বা যেভাবে ইচ্ছা ২ টা প্রশ্ন মিলে আপনাকে টোটাল ১০ নম্বরের প্রশ্ন করবে। অন্যথায় এমনও হতে পারে যে একটা প্রশ্নকেই ক, খ এবং গ ৩ ভাগে ছোট, ছোট প্রশ্ন ভাগ করে দিতে পারে এবং ৩ টা প্রশ্ন মিলে টোটাল ১০ নাম্বার করা হবে। তো এখান থেকে আপনাকে উত্তর করতে হবে সুন্দর করে ধারাবাহিকভাবে। আচ্ছা, ধারাবাহিক বিষয়টা অনেকেই বুঝেন না, আমি আপনাদের বুঝাই। মনে করেন ১ নাম্বারের উত্তর করে ২ নাম্বারের উত্তর করছেন, ৩ নাম্বার করেননি, ঠিক আছে। ৪ নাম্বার করছেন, ৫ নাম্বার করেননি, ৬ নাম্বার করছেন, ৭ নাম্বার করছেন, ৮ নাম্বার করেননি, ৯ নাম্বার করছেন, ১০ নাম্বার করছেন। কয়টা হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১১ নম্বর করেননি, ১২ নম্বর প্রশ্নের উত্তর করছেন। এভাবে হলো, এটা হলো ধারাবাহিক। কিন্তু ১ নম্বর প্রশ্নের উত্তর করলেন, করে আপনি ৫ নাম্বার প্রশ্নের উত্তর করছেন। এরপরে আবার আবার ২ নম্বর প্রশ্নের উত্তর করছেন। এভাবে করলে কিন্তু ধারাবাহিকতা রক্ষা হবে না। ধারাবাহিকতা না রক্ষা হলে কিন্তু নাম্বার কমে যাবে। ঠিক আছে? এখানে ওলটপালট করে যে প্রশ্নটা বেশি হবে, আগে হবে সেই প্রশ্নটা আগে উত্তর করার কোনোই অপশন নাই। এখন বলতে পারেন, স্যার তাহলে মনে করেন ১ নম্বর প্রশ্নের উত্তর করছি, এখন সবচেয়ে ভালো আমার ৬ নাম্বার হবে। মাঝখানেরগুলো পারতেও পারি, নাও পারতে পারি। তাহলে কি করবেন? তাহলে মাঝখানের পাতা ফাঁকা রেখে দিবেন। এখন মানে পৃষ্ঠা যে ফাঁকা রাখবেন, খালি রাখবেন, কতটুকু পৃষ্ঠা খালি রাখবেন সেটা আপনি কতটুকু লিখতে পারেন তার উপর ডিপেন্ড করবে। সো একটা প্রশ্নের জন্য যেহেতু ১০ নাম্বার বরাদ্দ থাকবে এবং আপনাদের যেহেতু ৮০ মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ আপনার এখানে ৮ টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো ৪ ঘন্টায় যদি ৮ টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, প্রতিটা প্রশ্নের জন্য ৩০ মিনিট করে সময় পাবেন। ঠিক আছে? এখন ৩০ মিনিটে আপনি কত পৃষ্ঠা, কত পেজ লিখতে পারেন? পেজ, বইয়ে যেভাবে ১, ২, ৩, ৪ পেজ থাকে, সেরকম পেজ ৪ টা থেকে ৭ টা লিখলেই যথেষ্ট। যাদের লেখা স্লো আমার মতো, আমি ৪ টা পেজ লিখি। আমি ৪ টা পেজ লিখেই ভালো রেজাল্ট করেছি। সো আপনারাও ৪ টা পেজ যদি মানসম্মত এবং প্রাসঙ্গিক উত্তর করতে পারেন, তাহলে ভালো রেজাল্ট করতে পারবেন। আর অনেকেই যদি বেশি উত্তর করতে চান, সেক্ষেত্রে সর্বোচ্চ ৭ পেজ করতে হবে। এর বেশি করতে গেলে আপনি সবগুলো প্রশ্নের উত্তর কভার করতে পারবেন না। তো সবগুলো প্রশ্নের উত্তর কভার করার জন্য অবশ্যই আপনাকে ৪ থেকে ৭ পেজের মধ্যে লিখতে হবে। এখন প্রতিটা পেইজে, প্রতিটা এরকম সোজা লাইনে আপনার ৫ টা শব্দ থেকে ৭ টা শব্দ রাখা ভালো। হ্যাঁ? ৫ টার কম রাখলে ওটা খুবই পাতলা হয়ে যাবে। ৫ টার বেশি রাখলে, ৭ টার বেশি রাখলে খুবই ঘন হয়ে যাবে। এত ঘন বা এত পাতলা করার দরকার নাই। আর প্রতিটা পেইজে এরকমভাবে টোটাল ১৮ থেকে ২১ টা লাইন লিখতে হবে। ১৮ টা লাইনের যদি কম হয় তাহলে লাইনগুলো পাতলা ফাঁকা হয়ে যাচ্ছে। ২১ টা লাইনের বেশি হইলে ওটা অযথা আপনি খাটতেছেন। এত বেশি ঘন হিজিবিজি করে লেখার কোনোই প্রয়োজনীয়তা নাই। তাই অবশ্যই আপনাদের কি করতে হবে? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আধা ঘন্টা সময় যদি ২ টা প্রশ্ন থাকে ক, খ, যদি ৫ নাম্বার করে থাকে তাহলে ২ পেজ করে লিখবেন। ১৫ মিনিট, ১৫ মিনিট করে। এখন যদি ৩ টা প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনি ১০ মিনিট করে
এক পেজ করে লিখলেও যথেষ্ট, যদি মানবন্টন সমান থাকে। মনে করেন প্রথম প্রশ্নে আপনার ৩ নাম্বার দিছি, তারপরের প্রশ্নে ৩ নাম্বার দিছি, ৩, ৩, ৬, তারপরের প্রশ্নে ৪ নাম্বার দিছি। তাহলে ৩ নাম্বারের জন্য আপনি ১ পেজ লিখলেন, এখানে ৩ নাম্বারের জন্য ১ পেজ লিখলেন, এখানে ৪ নাম্বারের জন্য ২ পেজ লিখলেন। এভাবে লিখবেন। অথবা ১.৫ পেজ করে ৩ পেজ, আর এখানে ২ পেজ লিখে দিতে পারেন, তাও হতে পারে। অথবা ২ করে ৬ পেজ লিখতে পারেন। কিন্তু এত বেশি লেখা যায় না। এটাই হচ্ছে সমস্যা। কারণ আপনার সময় কিন্তু টোটাল ০.৫ ঘন্টা। ঠিক আছে? সো ৩ নাম্বারের জন্যও ১ পেজ ভালো করে লিখলে ৩ নাম্বারের মধ্যে ৩ নাম্বারই পাবেন। বুঝতে পেরেছেন? তাই চিন্তার কোনো কারণ নেই। শুধু পৃষ্ঠা ভরাট করার আ খেয়ালটা আপনারা রাখবেন না। কারণ আপনারা ছোট বাচ্চা না। আপনারা অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থী। সো আপনারা অবশ্যই যেন প্রাসঙ্গিক উত্তর করতে পারেন, এই বিষয়টাকে খেয়াল রাখবেন। আর হাতের লেখা মোটামুটি ভালো লিখবেন, যেন বানান ঠিক থাকে এটা খেয়াল করবেন। মূর্ধন্য আর দন্তন্যর মধ্যে যেন পার্থক্য বোঝা যায়। এ আর তয় রফলার মধ্যে যেন পার্থক্য বোঝা যায়। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। এ আর ত ফলার মধ্যে যেন পার্থক্য বোঝা যায়, দন্তন্য আর মূর্ধন্যর মধ্যে যেন পার্থক্য বোঝা যায়। এরপরে থ আর আ অন্যান্য সংখ্যা মানে লেখাগুলোর মধ্যে যেন পার্থক্য বোঝা যায়, সেভাবেই আপনারা লিখবেন। কারণ আপনারা কিন্তু ওই দন্তন্যটাও এমনি লিখে দেন, মূর্ধন্যটাও এমনিই লিখে দেন। ২ টাই যদি একই রকম হয় তাহলে তো ২ টা আলাদা বর্ণ হইতো না। যেহেতু আপনারা অনার্সের শিক্ষার্থী, যেহেতু আপনারা মাস্টার্সের শিক্ষার্থী, তাই অবশ্যই হাতের লেখাগুলো, বানানগুলো যেন ভুল না হয় সে বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? আর বর সাথে অন্তস্থ অর মধ্যে পার্থক্য রাখবেন। অন্তস্থ অর উপরে যে মাত্রা দিতে হয় এই বিষয়টা খেয়াল রাখবেন। এগুলো কিন্তু শিক্ষার্থীরা অনেক ভুল করে। আপনি খাতা কাটলে বা অন্য কোনো শিক্ষার্থীর খাতা দেখলেই বুঝতে পারবেন যে তারা কি পরিমাণ বানান ভুল করে। লেখাগুলো প্রায় সোজা লেখার চেষ্টা করবেন এবং দাড়ি কমা ঠিকঠাক মতো দিবেন। ঠিক আছে? বেশি ফাঁকাও দিবেন না, বেশি ঘন হিজিবিজিও দিবেন না, বেশি দূরত্ব রাখবেন না। তো সব মিলিয়ে যেন মোটামুটি ভালো একটা খাতা দেখা যায় সেভাবেই লিখবেন। আর চারপাশে ১ ইঞ্চি মার্জিন করে দিতে পারেন, অথবা শুধু উপরের সাইডে আর বাম সাইডে ১ ইঞ্চি মার্জিন দিয়ে দিতে পারেন, তাও হবে। আর যদি মার্জিন নাও দেন কোনো সমস্যা নেই, মার্জিন ছাড়াও আপনি উত্তর করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, মার্জিন যদি নাই দিতে চান এককালীন, তাহলে উপরে ১ ইঞ্চি এমনি ফাঁকা রেখে দিতে হবে। কারণ আপনার সম্পর্কে মন্তব্য করার জন্য কিছু জায়গা স্যারের লাগবে। তো সেই জায়গাটা রেখে দিবেন। আর সাইডেও চাইলে ১ ইঞ্চি এমনি রেখে দিতে পারেন। মার্জিন না করলেও চলবে, তবে মার্জিন করাটা আপনাদের জন্য ভালো, কারণ এতে খাতা সুন্দর দেখায়। পেন্সিল দিয়েও মার্জিন করতে পারবেন আর কলম দিয়েও মার্জিন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আ যেকোনো একটা দিয়ে মার্জিন করলে ভালো হয়। আমি তো কলম দিয়েই করছি। আপনারাও কলম দিয়েও করতে পারেন। অ্যাজ ইউর উইশ, যেটা আপনাদের পছন্দ আপনারা সেভাবে উত্তর করতে পারেন। সাবজেক্টের পাশে ব্র্যাকেটে ইন ইংলিশ যদি লেখা থাকে তাহলে কোনোভাবেই বাংলা উত্তর করবেন না। আরেকটা বিষয়, ইংরেজি পরীক্ষায় কখনোই ১ নং প্রশ্নের উত্তর লিখবেন না। আপনারা তো ছোট বাচ্চা না যে ১ নং প্রশ্নের উত্তর লিখতে হবে। আপনারা লিখবেন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 01। তো এভাবেই লিখবেন। এইটা অনেক শিক্ষার্থী ভুল করে। যেমন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ অথবা বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ। এই পরীক্ষা দিতে আসছে ৭ নাম্বার প্রশ্নের উত্তর করছে। তো উত্তরের শুরুতে টাইটেল লিখছে ৭ নং প্রশ্নের উত্তর। আপনার প্রশ্নে বলা আছে ইন ইংলিশ, মানে আপনার পুরো উত্তরপত্রটাই ইংরেজিতেই লিখতে হবে। পুরো উত্তরপত্রটা ইংরেজিতেই লিখতে হবে। এখানে ৭ নং প্রশ্নের উত্তর লেখার কোনো অপশন নাই। আপনাকে ইংরেজিতেই লিখতে হবে ৭ নং প্রশ্নের উত্তর। বাংলাতে কেন লিখবেন? আর এমন তো না যে আপনারা ছোট বাচ্চা যে আপনারা লিখতে পারবেন না। শিখবেন, না পারলে শিখবেন। শেখার কোনো বিকল্প নাই। আজকে পর্যন্তই। ধন্যবাদ।